রুল নাম্বার 4, অ্যাক্টিভ ভয়েসে কোনো অবজেক্ট না থাকলে তাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা সাধারণত যায় না। এটাই আমরা জানি যে বেসিক রুলস, যে অবজেক্ট থাকতে হবে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট না থাকলেও সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমাদের বাক্যের সেন্স অনুযায়ী বাক্যের শুরুতেই ইউ আর টোল্ড বা ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর ইনস্ট্রাক্টেড বা ইউ আর অ্যাডভাইসড এই বাক্যাংশটি বসাতে হয়। ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড কখন বসাই? যখন অনুরোধ বোঝায়। ইউ আর ইনস্ট্রাক্টেড নির্দেশের ক্ষেত্রে, ইউ আর অ্যাডভাইসড উপদেশের ক্ষেত্রে। আর যখন আমরা কোনো কিছুই বুঝতে পারবো না তখন আমরা ইউ আর টোল্ড দিয়েও করে দিতে পারি। তাহলে কি হবে? এই বাক্যাংশগুলো বসানোর পরে বসাতে হবে টু, তারপরে অ্যাক্টিভের সম্পূর্ণ বাক্যটি হুবহু বসিয়ে দিতে হবে। যেমন গো টু বেড নাও, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, গো ভার্বের কোনো অবজেক্ট নেই, অর্থাৎ এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। এটার ভয়েস চেঞ্জ কিন্তু করতে পারি এইভাবে, ইউ আর টোল্ড টু, তারপরে পুরো বাক্যটি গো টু বেড নাও। রুল নাম্বার 5, যে ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করবে না বরং অপরকে দিয়ে করাবে, সেক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম কিন্তু একটু অন্যরকম। সেক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম কি? নিজে কাজ করবে না। যেমন আমরা যদি কাউকে বলি যে চুল কাটো বা চুল কেটে এসো, সে তো চুল কাটতে কোথায় যাবে? স্যালনে যাবে। তো স্যালনে কে চুল কাটে? বারবার বা নাপিত। তাহলে যে চুল কাটছে সে কিন্তু নিজে কাজটা করছে না, নাপিতকে দিয়ে বা বারবারকে দিয়ে সে কাজটা করিয়ে নিচ্ছে। এক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের শুরুতে গেট বা হ্যাভ এই ভার্বটি আনতে হবে, তারপরে সামথিং, সামথিং মানে যে অবজেক্টটি সেইটি আনতে হবে, এবং সবশেষে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন রিপেয়ার ইওর ওয়াচ, অর্থাৎ তুমি তোমার ঘড়িটি সারাও। এখন ঘড়ি নিজে সারাবো না, আমরা ঘড়ি সারাই যে টেকনিশিয়ান আছে তার কাছে যাব। সেই জন্য প্যাসিভ করার সময় এটা হবে গেট ইওর ওয়াচ, এখানে গেট ভার্ব আনতে হবে, অথবা এই জায়গায় আনা যায় হ্যাভ, তারপরে অবজেক্ট আনবো, সেটা হলো ইওর ওয়াচ। তাহলে গেট ইওর ওয়াচ, মূল ভার্ব যেহেতু রিপেয়ার তার পাস্ট পার্টিসিপল, তাহলে গেট ইওর ওয়াচ রিপেয়ার্ড অথবা হ্যাভ ইওর ওয়াচ রিপেয়ার্ড। সবশেষে নিয়মটি হলো 6 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি যদি ফার্স্ট বা থার্ড পার্সনের হয় সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের শুরুতেই লেট থাকবে। আমরা এতক্ষণ যা নিয়ম করলাম তাতে আমরা দেখলাম প্যাসিভ করার সময় আমরা লেট ভার্ব আনছিলাম, কিন্তু এক্ষেত্রে অ্যাক্টিভের শুরুতেই লেট ভার্বটি থাকবে। আর বাক্যের কর্তাটি লেটের পরে ব্যবহৃত হওয়ার জন্য তার অবজেক্টিভ ফর্ম হবে, অর্থাৎ বাক্যের কর্তাটি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টিভ ফর্মে থাকবে। তখন প্যাসিভ করার নিয়ম হবে শুরুতে লেট, তারপরে অ্যাক্টিভের অবজেক্ট, তারপরে বিইবি, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্রিপোজিশন, এবং সবশেষে অ্যাক্টিভের অবজেক্ট। এক্সাম্পল, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা নিয়মে দুবার অ্যাক্টিভের অবজেক্ট কথাটি ব্যবহার করেছি। এক্ষেত্রে প্রথমটি হবে অ্যাক্টিভের অবজেক্টিভ ফর্ম, আর শেষে হচ্ছে অ্যাক্টিভের আসল অবজেক্ট। এই যেমন এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু মি হচ্ছে সাবজেক্ট, যদিও এটা লেটের পরে বসার জন্যে তার অবজেক্ট ফর্ম হয়ে বসেছে, আর আসল কর্ম বা অ্যাকচুয়াল যে অবজেক্ট সেটি হলো দ্য ওয়ার্ক। তাহলে কি দাঁড়াবে নিয়ম অনুসারে দাঁড়াবে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এখন আমরা পারমিশন আর সাজেশনের ক্ষেত্রে একটু অন্যরকম করব, অর্থাৎ যে বাক্যের দ্বারা পারমিশন নেওয়া বোঝাবে, অনুমতি নেওয়া বোঝাবে, এবং সাজেশন বা প্রস্তাব বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি করব? যে ক্ষেত্রে অবজেক্ট থাকে না, অবজেক্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমরা করব অ্যাক্টিভের প্রকৃত অবজেক্ট প্লাস, মানে যদি থাকে, প্লাস শুড বা মে। শুড কখন আনবো? যখন সাজেশন বোঝাবে তখন শুড আনবো, যখন পারমিশন বোঝাবে তখন মে আনবো। তারপরে বি ভার্ব, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণ, লেট আস হেল্প হিম, চলো তাকে সাহায্য করি। এটা একটা সাজেশন বোঝাচ্ছে, লেট আস থাকলেই সাধারণত সাজেশন বোঝায়। এইটা করার সময় আমরা করব হি শুড বি হেল্পড। এখানে হিমের সাবজেক্ট ফর্ম হবে হি, তারপরে যেহেতু নিয়ম অনুসারে এটা সাজেশন তাই
ভার্ব হবে অক্সিলারি ভার্ব হবে শুড, তারপরে বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড। ঠিক একই রকমভাবে আরেকটি উদাহরণ দেখি, লেট মি প্লে হিয়ার, আমাকে এখানে খেলতে দাও, অর্থাৎ যিনি বলছেন তিনি পারমিশন চাইছেন, তাহলে এটা এখানে হয়ে যাবে শুডের জায়গায় এখানে হয়ে যাবে মে, তাহলে প্যাসিভ করলে দাঁড়াবে আই মে বি অ্যালাউড টু প্লে হিয়ার। সাজেশন বা পারমিশনের ক্ষেত্রে যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় শুরুতে বসবে ইট ইজ সাজেস্টেড কথাটি, তারপরে দ্যাট, তারপরে লেটের পরের যে প্রোনাউনটি থাকে যার অবজেক্ট ফর্ম থাকে তার সাবজেক্টিভ ফর্ম করে বসাতে হবে, তারপরে শুড, তারপরে ভার্ব এবং সবশেষে যদি কোনো কমপ্লিমেন্ট থাকে। উদাহরণ, লেট আস স্টে হিয়ার, এটা যখন আমরা প্যাসিভ করব তখন শুরুতে বসাবো ইট ইজ সাজেস্টেড, কারণ লেট আস এর মাধ্যমে সাজেশন প্রকাশ পাচ্ছে, তাহলে বসালাম ইট ইজ সাজেস্টেড, তারপরে নিয়ম অনুসারে বসালাম দ্যাট, তারপরে আস এর সাবজেক্টিভ ফর্ম হলো উই, তাহলে বসলো উই, তারপরে বসবে শুড, আর তারপরে ভার্ব মূল ভার্ব স্টে, এবং সবশেষে কমপ্লিমেন্ট রয়েছে যেহেতু হিয়ার, তাই হিয়ার এখানে বসে গেল, তাহলে দাঁড়ালো ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্টে হিয়ার। এবারে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেটা দেখব। কমপ্লেক্স সেন্টেন্স মানেই আমরা জানি দুটি ক্লজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং অপরটি সাবঅর্ডিনেট ক্লজ। যখন আমরা এটার ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন কিন্তু দুটো ক্লজেরই আমরা নিয়ম অনুসারে ভয়েস চেঞ্জ করব একই সাথে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা ইটকে সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে ওটা হবে ইন্ট্রোডাক্টরি ইট। যেমন প্রথম উদাহরণ, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, এখানে হি টোল্ড মি এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি উড বাই দ্য বুক এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে নিয়ম অনুসারে আমরা পরিবর্তন করব, হি টোল্ড মি এটা হয়ে যাবে আই ওয়াজ টোল্ড বাই হিম, তারপরে লিঙ্কার যা আছে তাই বসাবো দ্যাট, এবং সবশেষে হি উড বাই দ্য বুক এর ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে দ্য বুক উড বি বট বাই হিম, তাহলে কি দাঁড়ালো আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। দ্বিতীয় উদাহরণ, যেখানে আমরা ইট ব্যবহার করব, ইন্ট্রোডাক্টরি ইট। অ্যাক্টিভে রয়েছে পিপল সে দ্যাট ওয়ান নোজ আ ট্রি বাই ইটস ফ্রুট, এখানে পিপল সে দ্যাট মানুষজন বলে, তো মানুষজন যখন বলে ডেফিনেটলি যখন কারোর কথা বলা হচ্ছে না তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। তাহলে প্রথম পার্ট অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের জন্য আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করব, ইট ইজ সেড দ্যাট, আর সাবঅর্ডিনেট ক্লজের ভয়েস চেঞ্জ হবে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। তাহলে কি দাঁড়ালো পুরোটা, সেটা হলো ইট ইজ সেড দ্যাট আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। ঠিক একইভাবে 3 নম্বর উদাহরণে রয়েছে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, অর্থাৎ আমরা যা সহ্য করতে আমরা যা প্রতিকার করতে পারি না সেটা আমাদেরকে সহ্য করতে হবে। এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এখানে উই সাবজেক্টটার আমরা কিন্তু অবজেক্ট ফর্ম করিনি, দরকার নেই। ইম্পার্সোনাল প্যাসিভ, ইম্পার্সোনাল প্যাসিভ বলতে কি বোঝায়, যেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ করার সময় প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটিকে ব্যবহার না করে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটিকে ব্যবহার করা হয়, সেই সব প্যাসিভকেই ইম্পার্সোনাল প্যাসিভ বলা হয়। আর এই ধরনের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজের উভয়েরই ভয়েস চেঞ্জ করতে হবে, যেমনটা আমরা শিখেছি কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। এর কতগুলি ভাগ রয়েছে। প্রথম ভাগ ফর্ম 1, যখন অ্যাক্টিভের কমপ্লেক্স সেন্টেন্সটির সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম কি হয়। সেক্ষেত্রে প্যাসিভ করার সূত্র হলো প্রথমে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। এই অক্সিলারি ভার্ব বসানোর সময় খেয়াল রাখতে হবে যে তার টেন্স হবে প্রিন্সিপাল ক্লজের ভার্বের টেন্স অনুসারে। তারপরে বসবে প্রিন্সিপাল ক্লজের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে টু প্লাস সাবঅর্ডিনেট ক্লজের মেন ভার্ব প্লাস আদার্স, আদার্স মানে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস যদি থাকে। উদাহরণ দেখি, উই অল বিলিভ দ্যাট শি ইজ ইন ইন্ডিয়া, এখানে প্রিন্সিপাল ক্লজ হলো উই অল বিলিভ, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো দ্যাট শি ইজ ইন ইন্ডিয়া। তাহলে আমরা
নিয়ম অনুসারে প্রথমে বসাবো প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট অর্থাৎ শি, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো প্রিন্সিপাল ক্লজের টেন্স দেখে। তাহলে প্রিন্সিপাল ক্লজের টেন্স যেহেতু বিলিভ অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই আমাদের নিয়ম অনুসারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব হবে ইজ। তারপরে বিলিভ এর পাস্ট পার্টিসিপল বসবে অর্থাৎ বিলিভড। তারপরে নিয়ম অনুসারে টু, তারপর বি ভার্ব বি বসলো, কারণ এখানে বি কিন্তু মেন ভার্ব হিসেবে বসেছে, কারণ প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজে আমাদের মেন ভার্বটাই ছিল ইজ, এটা বি ভার্বটাই ছিল মেন ভার্ব, তাই এখানে মূল ভার্ব তার বি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসলো। আর বাদ বাকি থাকলো কমপ্লিমেন্ট ইন ইন্ডিয়া, বা এটাকে বলা যায় অ্যাডভার্বিয়াল। তাহলে কী দাঁড়ালো? শি ইজ বিলিভড টু বি ইন ইন্ডিয়া। আর একটা ফর্ম দেখি, ফর্ম নাম্বার 2। ফর্ম নাম্বার 2 এ বলছে এবারে ওই অ্যাক্টিভ ভয়েসের কমপ্লেক্স সেন্টেন্সটির সাবঅর্ডিনেট ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সেক্ষেত্রে নিয়ম অনুসারে হবে প্রথমে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ওই একইভাবে আমাদের দেখতে হবে প্রিন্সিপাল ক্লজের টেন্স কী আছে সেই অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ক্লজের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস টু, এবার এখানে বসাতে হবে হ্যাভ অক্সিলারি ভার্ব প্লাস সাবঅর্ডিনেট ক্লজের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস যদি থাকে। এক্সাম্পল, দে সে শি স্যাং ওয়েল, এখানে স্যাং হচ্ছে পাস্ট ইনডেফিনিটে রয়েছে, তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা করি পসিভ ভয়েস, তাহলে দাঁড়াবে শি ইজ সেড টু হ্যাভ, স্যাংয়ের পাস্ট পার্টিসিপল সাং ওয়েল। ইম্পার্সোনাল প্যাসিভ ফর্ম নাম্বার 3। এখানে অ্যাক্টিভের কমপ্লেক্স সেন্টেন্সটির সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এক্ষেত্রেও ওই ফর্ম নাম্বার 2 এর মতোই হয়, অর্থাৎ একই রকম নিয়ম, ওর প্যাসিভ করার যে নিয়ম এর প্যাসিভ করারও হুবহু একই রকম নিয়ম। উদাহরণ, দে সেড শি হ্যাড স্কোর্ড ওয়েল, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো শি হ্যাড স্কোর্ড ওয়েল, এটা পাস্ট পারফেক্টে রয়েছে, তাই সূত্রানুসারে আমরা করব প্যাসিভ করার সময় শি ওয়াজ সেড টু হ্যাভ স্কোর্ড ওয়েল। ফর্ম নাম্বার 4। ফর্ম নাম্বার 4-এ অ্যাক্টিভ ভয়েসের কমপ্লেক্স সেন্টেন্সটির সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তখন নিয়ম কি হয়? তখন প্যাসিভ করার নিয়ম হলো প্রথমে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, এই ভার্বটা মানে এই অক্সিলারি ভার্বটার টেন্স প্রিন্সিপাল ক্লজের ভার্বের টেন্স অনুসারেই হবে, তারপরে প্রিন্সিপাল ক্লজের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর টু, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর সাবঅর্ডিনেট ক্লজের মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে যদি কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস থাকে। উদাহরণ, দে থিঙ্ক হি হ্যাজ বিন হ্যাভিং আ কমপ্লেক্স। সূত্রানুসারে যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে হি ইজ থট টু হ্যাভ বিন হ্যাভিং এ কমপ্লেক্স। শেষ হলো ভয়েসের সর্বশেষ পার্ট 4। এতক্ষণ এই পর্বে যে নিয়মগুলো নিয়ে আলোচনা করা হলো তার উপরে দেওয়া থাকলো সেলফ ইভ্যালুয়েশন টেস্ট এবং তার আনসার কি। ধন্যবাদ।